Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এমসিকিউ সিরিজটা যেটা শুরু হয়েছিল তার আজকে 6 নম্বর ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। ঠিক আছে, এর আগে 5টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলোকে দেখোনি, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটা দেখেছো তাদের জন্য নয়, যারা আজকে নতুন দেখছো আমাকে তাদের জন্য আমি বলে রাখি যে আমি এখানে শুধু কিন্তু এমসিকিউ সিরিজটা আলোচনা করব না, তার সাথে সাথে কিন্তু আমি কিছু থিওরি ক্লাসও তোমাদের জন্য রেখেছি, যাতে তোমাদের সেই থিওরিটা বুঝতে একটু সুবিধা হয় এবং তারপরে এমসিকিউ গুলো তোমরা সলভ করো এবং তারপরে এই ভিডিওটা দেখার পরে তোমরা যখন টেক্সট বুক পড়বে, যার কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক পড়বে, তখন তোমাদের কাছে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো পরীক্ষায় কোনো রকম কোনো কোশ্চেন আটকাবে না। তো দেখো, হিস্ট্রি তো একটা বিশাল ভার্স্ট একটা সিলেবাস, তো যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আমি সেইগুলোই চেষ্টা করব তোমাদের এখানে একটু আলোচনা করার, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরার। আজকে আমি যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা ইতিহাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রিলিমিনারিতে এবং মেইনসে দুটোতেই প্রচুর কোশ্চেন দেয়, সেই জন্য আমি চ্যাপ্টারটা একদিনে কমপ্লিট করাবো না, দুটো পার্টে আমি কমপ্লিট করাবো। তো আজকে পার্ট 1টা আমি তোমাদের সাথে আলোচনা করব, নেক্সট দিনকে কিন্তু পার্ট 2টা আলোচনা করব। পার্ট 1-এ মেইনলি আলোচনা করব কি, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে কেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা গঠন করা হলো এবং এর আগে প্রি কংগ্রেসে কিছু অর্গানাইজেশন হয়েছিল, সেই অর্গানাইজেশনগুলো আমি এখানে তোমাদের বলবো। এবং আর একটা জিনিসও আমি তোমাদের এখানে বলবো যেটা আমি আগে তোমাদের বলিনি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের কতগুলো ফেজ আছে, সেই ফেজ থেকে কিন্তু কোশ্চেন দেয়, দুটো কোশ্চেন সেই ফেজ থেকে দেয়। তো সেই ফেজগুলো আমি এখানে একটুখানি আলোচনা করে নেব তোমাদের, তারপরে আমি মূল যে অধ্যায় আজকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেখানে ঢুকবো। এবং আজকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে কিন্তু আমি পার্ট 1-এ এর কি পটভূমি ছিল বা কেন গঠন করা হয়েছিল বা এই মানে কে কিরকম মানে রিমার্ক করেছিল এটার ক্ষেত্রে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের ক্ষেত্রে কাদের নিয়ে গঠন করা হয়েছিল, তো সেই সমস্ত জিনিসই আমি একটুখানি আলোচনা করব। এবং পরের পার্টে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনসগুলো হয়েছিল সেই সেশনসগুলো, যে কোন সেশনে কি রেজলিউশন নেওয়া হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য, সেইগুলো আলোচনা করব। তো চলো প্রথমে একটুখানি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ফেজগুলো একটু দেখে নিই। এই ফেজগুলো আমি আগে তোমাদের বলিনি, এখন বলছি, তার কারণ হচ্ছে কি এটার সাথে একটুখানি হলেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিলেশন আছে, সেটার জন্যই আমি তোমাদের বলিনি, তো সেটাই আমি এখন তোমাদের একটুখানি ডেসক্রাইব করে দিই। ওকে, তো দেখো ফার্স্ট ফেজ কি বলছে। ফার্স্ট ফেজ হচ্ছে 1858 থেকে 1885 অবধি, যেটা হচ্ছে প্রি কংগ্রেস ফেজ। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেসিক্যালি আমরা জানি যে ভারতে বাণিজ্য করতে এসেছিল। কত সালে এসেছিল? 1600 খ্রিস্টাব্দে যখন ভারতে বাণিজ্য করতে এলো, তারা তো ভারতে আধিপত্য বিস্তার করবে, ভারতকে শাসন করবে সেটার জন্য আসেনি, তারা অ্যাকচুয়ালি ভারতকে শোষণ করতে এসেছিল। ভারতের যত ধনসম্পত্তি আছে, যা আছে, সব এখান থেকে নিয়ে গিয়ে ইংল্যান্ডে বাজারে বিক্রি করতো, বিক্রি করে তারা লাভবান হতো। তো সেটা আমি আগে তোমাদের বলেছি। তো কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবে শোষণ চালাতে চালাতে যখন একটা মানে ভারতবাসীর মধ্যে, এবং তারা যেহেতু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারা কিন্তু জানতো, তারা সমস্ত আটঘাট জানতো, এবং সেই সময়কার ভারতবাসীরা কিন্তু মানে বলতে গেলে খুব অজ্ঞই ছিল, মানে তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না। ঠিক আছে, তারা বিভিন্ন ধর্মীয় কুসংস্কার বলো বা শিক্ষার অন্ধকার বলো, সেই সমস্ত অন্ধকারে কিন্তু ডুবেছিল। এইগুলো কি করলো, সেই সুযোগের সদ্ব্যবহার করলো হচ্ছে সেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা তো একটা শিক্ষিত জাতি ছিল, তো জানতো যে এখানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, রাজা প্রজার মধ্যে কোনো রকম মিলমিশ নেই, তো এদেরকে ভালো মতো শোষণ করা যাবে। ঠিক আছে, তো এইভাবে করতে করতে তাদের শোষণ করতে করতে এখান থেকে ধনসম্পত্তি নিয়ে যেতে লাগলো, বা এখানে যে এত প্রাচুর্য ছিল আমাদের ইন্ডিয়াতে, বা এত কৃষিজ ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলো
করা, মানে বাংলায় থেকে নিয়ে গিয়ে, মানে দেশ থেকে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে বিক্রি করে তারা লাভবান হলো। এইভাবে শোষণ করতে 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 তারা কি করলো, এই যে ভারতবাসী একটা সময় এসে সেই শোষণটা মেনে নিতে না পেরে সেটা কি করলো, সেটা বাস্ট করলো। বাস্ট করে সেটাই হচ্ছে কি আমরা সবাই জানি, যেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। এই যে 1857 সালে মহাবিদ্রোহটা হয়েছিল, সেই 1857 সালে মহাবিদ্রোহ নিয়ে আমি প্রথম ক্লাসই তোমাদের শুরু করেছিলাম, হিস্ট্রি ক্লাসে শুরু করেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই 1857 সালে মহাবিদ্রোহ নিয়ে। তো ক্লাসটা একটু দেখে নিও, আমি এখানে আর রিপিট করছি না ওই 1857 সালে মহাবিদ্রোহে কি হয়েছিল। তো বাস্ট করলো, কিন্তু 1857 সালে মহাবিদ্রোহ কিন্তু দেখা গেল কোনো রকমই সাকসেসফুল হলো না। তার কারণ কি, এখানে কোনো রকম কোনো লিঙ্ক ছিল না। ভারতের বিস্তীর্ণ অঞ্চল, মানে খেপে খেপে একটা জায়গাতে মানে যুদ্ধ হচ্ছিল, মানে আন্দোলন হচ্ছিল, যুদ্ধ ঠিক না, আন্দোলন করছিল। এখানে কোথাও হচ্ছে, কোথাও লখনৌতে হচ্ছে, কোথাও বিহারে হচ্ছে, কোথাও বাংলাতে হচ্ছে। তো এইভাবে হচ্ছিল, কিন্তু একটা মাথা থাকা, সেই মাথাটা যুদ্ধটা বা একজন লিডার থাকা, সেটা কিন্তু এই 1857 সালে মহাবিদ্রোহে ছিল না। তো কি হলো, স্বভাবতই মানে এই বিদ্রোহটা দমন করতে পারলো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু দমন করার পরেও কি হলো, 1858 সালে আমরা জানি যে ব্রিটিশ ক্রাউনের হাতে কিন্তু আমাদের ভারতবাসীর ভবিষ্যৎ বলো বা দায়িত্ব বলো সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে গেল, মানে পাওয়ারটা সম্পূর্ণভাবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতবাসীর মধ্যে ট্রান্সফার হয়ে গেল, এই সরি ব্রিটিশ ক্রাউনের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে গেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল সেটা। ঠিক আছে, তো এবারে কি হলো, ব্রিটিশরা এখানে এলো, তখন ভাইসরয় হয়ে গেল, গভর্নর জেনারেলটা ট্রান্সফার হয়ে ভাইসরয় হয়ে গেল। তারা এখানে এলো, তারা এখানে এসে দেখলো যে ভারতবাসীরা তো পুরো একেবারে শিক্ষার অন্ধকারে বলো বা ধর্মীয় কুসংস্কারে অন্ধকারে বলো ডুবে আছে, এবং কিছু কিছু জায়গায় 1858 সালের পর থেকে আমরা দেখব বেশিরভাগ জায়গায় কৃষক বিদ্রোহ হয়েছে। তখন যে খুব বড় ধরনের কোনো বিদ্রোহ হয়েছে সেটা নয়, হ্যাঁ, তো এখানে কিছু কিছু কৃষক বিদ্রোহ হয়েছে, নীল বিদ্রোহ হয়েছে, নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার করেছে ব্রিটিশরা, ইংরেজরা। তো এইরকম ছোট ছোট খেপে খেপে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন চলতে লাগলো, এবং সর্বোপরি তারা মানে যেহেতু ইংরেজরা একটা শিক্ষিত জাতি ছিল, সেই জন্য তারা কিন্তু এই অজ্ঞ জাতিকে, মানে এই ভারতবাসীদের কিন্তু অতটাও মানে মানে কি বলবো, ওখানে অতটাও কিন্তু ওদের ওপরে মানে দমন দমন করা যেটা বলে, বা তাদেরকে যে সাপ্রেসড করা বা তাদের ওপর যে শোষণ চালানো, সেটা কিন্তু খুব ভালোভাবেই করতে পেরেছিল। কারণ কি, তারা শিক্ষিত ছিল না, ভারতবাসীরা তখন শিক্ষিত ছিল না, তারা ধর্মীয় কুসংস্কার ছিল, এটারই সুযোগ কিন্তু ব্রিটিশরা তখন, ইংরেজরা নিয়েছিল। তো কি হলো, তখন তারপরে এই 1857 সালের পর থেকে আস্তে আস্তে বেশ কিছু মানে লিডার উঠতে লাগলো, এবং তারা চিন্তা ভাবনা করতে লাগলো কি, যে না, আমাদের কিন্তু এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে হবে, এরকম ভাবে কিন্তু শিক্ষার অন্ধকারে ডুবে থাকলে হবে না। যেটাকে আমরা বলে থাকি সোশ্যাল রিফর্মার, সেই সোশ্যাল রিফর্মার নিয়েও কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো কি হলো, যে বিভিন্ন রিলিজিয়াস রিফর্মার এলো, তারা বেশ কিছু রিলিজিয়াস মানে রিফর্ম সৃষ্টি করলো, যেমন কি রাজা রামমোহন রয়, এম.জি. রানাডে রিলিজিয়াস রিফর্ম কিছু কিছু তারা সমাজের জন্য করলো, মানে বিভিন্ন ধর্মীয় গোড়ামি থেকে মানুষকে তুলে নিয়ে এলো, শিক্ষার আলো দিতে লাগলো, যেমন রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার আলো দিতে রাখলো। এবং অন্যদিকে আমরা কি দেখব, অন্যদিকে কিন্তু কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনও কিন্তু তৈরি হতে লাগলো এই 1858 থেকে 1885 মধ্যে। তো এই পলিটিক্যাল অর্গানাইজেশনদের কাজ কি ছিল, তারা কিন্তু একটাই তাদের মোটো ছিল যে কি, আমরা ইংরেজদের কোনো রকমই কোনো শোষণ মেনে নেব না। ঠিক আছে, কিন্তু কি হবে, এই পলিটিক্যাল অর্গানাইজেশন তো তৈরি করা হলো, কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন একটা হচ্ছে বোম্বেতে, একটা হচ্ছে দিল্লিতে, তো এরকম ভাগে ভাগে হচ্ছে। কোনো একটা জায়গায় যে একসাথে এই যে পলিটিক্যাল লিডাররা একটা জায়গায় আন্দোলন করছে, অন্য একটা পলিটিক্যাল লিডার অন্য জায়গায় কিছু মানুষকে নিয়ে আন্দোলন করছে, কিন্তু এই যে পলিটিক্যাল লিডাররা একসাথে হয়ে আন্দোলন করবে, সেই আন্দোলন করার কিন্তু কোনো রকম অর্গানাইজড সেক্টর কিন্তু তখনো পর্যন্ত ছিল না। তো কি হলো, এইভাবে যে এই যে আন্দোলনগুলো খেপে খেপে এক একটা জায়গায় হচ্ছে, সেই আন্দোলনগুলো যখন দেখলেন একজন ব্রিটিশ রিটায়ার্ড
সিভিল সার্ভেন্ট ছিলেন, যার নাম আমরা সবাই পরিচিত, যার নামের সাথে, তার নাম হচ্ছে কি অ্যালান অক্টাভিয়ান হিউম। তো উনি যখন দেখলেন যে এই পলিটিক্যাল যে সমস্ত সংগঠন তৈরি হয়েছে, সেই পলিটিক্যাল সংগঠনগুলো এই যে আন্দোলনগুলো করছে, তো এই জিনিসটা তো ঠিক হচ্ছে না, তো ব্রিটিশরা মানে ঠিক মতো বুঝতেও পারছে না, এবং এইভাবে যদি চলতে থাকে তো এক সময় কি হবে, তারা বাস্ট করবে এবং ব্রিটিশদের হাত থেকে কিন্তু এই ভারতবর্ষটা চলে যাবে। অ্যাকচুয়ালি তারা তো, ইংরেজরা এসেছিল তো ভারতের শোষণ করতে, না শোষণ প্লাস শাসন দুটো করতেই এসেছিল, এবং ভারতবাসীকে প্রচন্ড পরিমাণে শোষণও করেছে এবং শাসনও করেছে। তো সেটা ভারতবাসী মানে ভারতবর্ষ কিন্তু তাদের হাত থেকে চলে যাবে, ভীষণ চালাক ছিল তো তারা। তো সেটার জন্য কি হলো, এই অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু একটা সংগঠন গঠন করলেন, একটা পলিটিক্যাল অ্যাক্টিভ মানে পলিটিক্যাল সংগঠন একটা গঠন করলেন এই অ্যালান অক্টাভিয়ান হিউম, যার নাম দিলেন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, তো সেটা আমাদের আজকে বিষয় বস্তু, সেটা আমি পরে বলছি, একটু সাইডে রেখে আগে এই বাদবাকি যে ফেজগুলো আছে একটুখানি বলে নিই। তো সেকেন্ড ফেজে আমরা দেখতে পাবো 1885 থেকে 1905 অব্দি মডারেট ফেজ, মানে কি নরমপন্থীর যুগ। থার্ড ফেজ কি 1905 থেকে 1919 অব্দি এক্সট্রিমিস্ট ফেজ, মানে চরমপন্থীর যুগ। ফোর্থ ফেজ হচ্ছে 1919 থেকে 1939 এরা অফ ইকোনমিক ক্রাইসিস, এবং ফিফথ ফেজ হচ্ছে 1939 থেকে 1947, যেটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, মানে হচ্ছে কি ব্রিটিশরা ভারতবর্ষ থেকে যাওয়ার সময়টা, সেই টাইমটা। এবং এইখানে এই দুটো কোশ্চেনই আসে পরীক্ষায়, যে এই নরমপন্থী এবং চরমপন্থীর যুগ কোন থেকে কোন সালটাকে বলা হয়। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তোমরা দেখতে পাবে, যে এই সাল দুটো কিন্তু মনে রেখে দিও। আমি তোমাদের এটা একটা টোটাল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা কেন হয়েছিল সেটা প্রথম থেকে শেষ অবধি আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম সামান্য। ঠিক আছে, এরপরে যখন আমি চ্যাপ্টার্স গুলো আবার পড়তে লাগবো, আবার যেতে লাগবো, আস্তে আস্তে স্বাধীনতার পথে আমরা হাঁটতে লাগবো বলতে গেলে, তখন আমি আস্তে আস্তে কিন্তু আবার এই সমস্ত ফেজগুলো নিয়ে, এই সমস্ত ফেজে কি সমস্ত ঘটনা ঘটেছিল সেইগুলো কিন্তু বলবো। তো আজকে আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে এই দুটো ফেজ নিয়ে। ঠিক আছে, এখানেও একটুখানি তোমাদের বলে রাখি, এই যে মডারেট লিডার যারা ছিলেন, মানে নরমপন্থী দলনেতা যারা ছিলেন বা চরমপন্থী দলনেতা যারা ছিলেন, এই নেতাদের সম্পর্কে, অনেক বড় বড় নেতা ছিলেন তারা, তো এই নেতাদের সম্পর্কে মানে ইন্টেলেকচুয়াল পার্সন ছিলেন তারা খুব, নেতাদের সম্পর্কে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেইগুলো সম্পর্কে আমি একটা আলাদা ক্লাস তোমাদের জন্য রেখেছি। তো সেইখানে সেই মডারেট এবং এক্সট্রিমিস্টদের ক্লাসটা আমি সমস্ত কিছু ওখানে আলোচনা করব, যে তাদের কি মানসিকতা ছিল, মডারেটদের কি মানসিকতা ছিল, এক্সট্রিমিস্টদের কেন কি মানসিকতা ছিল, তারা কেন স্প্লিট হলো, তারা আবার কেন সংযুক্ত হলো 1916 সালে। তো সবকিছু আলোচনা করব। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আমি জাস্ট এই জিনিসটা ওপর বলে দিয়ে চলে যাব, তো আগে থেকে আমি তোমাদের এটা বলে রেখে দিলাম। ঠিক আছে, চল। তো প্রি কংগ্রেস ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনটা আমরা কি কি গঠন করা হয়েছিল সেটা আমি এখানে একটা চার্টের আকারে, দুটো চার্টের আকারে তোমাদের দিয়ে দিয়েছি। এই চার্টটা জাস্ট মুখস্থ করে চলে যাও তোমরা। এই চার্টের বাইরে কিন্তু, এখান থেকে যদি কোশ্চেন আসে এই চার্টের বাইরে আর কোনো কোশ্চেন পাবে না। ঠিক আছে, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এর পরে আমি ঢুকছি, এটা একটুখানি তোমাদের বলে দিই। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বঙ্গভাষা পত্রিকার সভা, যেটা ক্যালকাটা 1836 হয়েছিল। ল্যান্ড হোল্ডার সোসাইটি, জমিদার সভা, দ্বারকানাথ টেগর ফাউন্ডার লিডার ছিলেন। ক্যালকাটাতে হয়েছিল 1838। যদি বলা হয় যে প্রথম ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন কি হবে, তাহলে সেটা কিন্তু ল্যান্ড হোল্ডার সোসাইটি হবে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল। কে করেছিলেন? দ্বারকানাথ টেগর, ক্যালকাটাতে 1838। এরপরে কি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, কে করেছেন? উইলিয়াম অ্যাডামস, লন্ডনে 1839। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে করেছেন? জর্জ থমসন, ক্যালকাটাতে 1843-তে। সব কিন্তু এই প্রি কংগ্রেস ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে করেছেন? আমরা সবাই জানি, দাদাভাই নওরোজি, লন্ডন 1866-এ। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে করেছেন? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করেছেন হচ্ছেন দেবেন্দ্রনাথ টেগর এবং রাধাকান্ত দেব, ক্যালকাটাতে 1851-এ। ওকে, বোম্বে অ্যাসোসিয়েশন হচ্ছে দাদাভাই নওরোজি এবং দীনেশ ই ওয়াচা, বোম্বে 1852-তে। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে মেরি কার্পেন্টার করেছিলেন লন্ডনে 1870-তে।
পুনা সার্বজনিক সভা, ভেরি ইম্পর্টেন্ট, এমজি রানাডে, জিবি জোশী অ্যান্ড এস.এইচ চিপলুঙ্কার করেছেন পুনাতে 1867 এ। ইন্ডিয়ান সোসাইটি আনন্দমোহন বসু করেছিলেন লন্ডনে 1872 তে। ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ ক্যালকাটাতে করেছিলেন 1875 এ। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি, যাকে ট্রায়ো অফ বোম্বে বলা হয়, এই তিনজনকে বলা হয় হচ্ছে ট্রায়ো অফ বোম্বে। তোমরা সবাই নামটার সাথে পরিচিত। তো ট্রায়ো অফ বোম্বে কাকে বলা হয়? ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তায়েবজিকে বোম্বেতে করেছিলেন এটা 1885 এ, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এস.এন ব্যানার্জি, আনন্দমোহন বসু ক্যালকাটাতে করেছিলেন 1876 এ। ঠিক আছে, তো এই প্রি কংগ্রেস ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনের এই দুটো যে চার্ট আছে, দুটো চার্ট জাস্ট মুখস্থ করে যাবে। তো আমি তোমাদের বললাম যে এই কংগ্রেস গঠন হওয়ার আগে বেশ কিছু ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন হয়েছিল বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন হয়েছিল, যেটার আন্দোলন কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যালকাটাতে হচ্ছে, বোম্বেতে হচ্ছে, পুনাতে হচ্ছে, কিন্তু একটা কম্প্যাক্ট সংগঠন কিন্তু এখানে ছিল না। তো অ্যালান অক্টাভিয়ান হিউম এরপরে কি করলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে একটা পলিটিক্যালি অ্যাক্টিভ সংগঠন তৈরি করলেন, যেখানে কি হবে, সেখানে ভারতবাসীর চাহিদা থাকবে সরাসরি ব্রিটিশদের কাছে, ভারতবর্ষের যে চাহিদাটা আছে সেটা সরাসরি ব্রিটিশদের কাছে কিন্তু পৌঁছে দেবে, সেই জন্য উনি এই জিনিসটা তৈরি করেছিলেন। তো এই যে আইএনসি গঠন করা হলো 72 জন সদস্যকে নিয়ে, এই ছবিটাই কিন্তু 72 জন সদস্য আছে, প্রথম আইএনসি গঠন করা হলো কিন্তু এই 72 জন সদস্য নিয়ে, কোশ্চেনটা পরীক্ষায় দেয়। তো 72 জন সদস্য নিয়ে তৈরি করেছিল। এই 72 জন সদস্য কারা ছিলেন? এই 72 জন সদস্য তো নিশ্চয়ই ভারতবাসীর মধ্যে খুঁজে খুঁজে 72 জনকে নিয়ে আসা হয়নি। তো এই 72 জন সদস্য ছিলেন হচ্ছেন একদম সমাজে যে সমস্ত ইন্টেলেকচুয়াল পার্সন আছে তাদেরকে নিয়ে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু গঠন করা হয়েছিল। এখানে অনেক কিছু জানার আছে, একটুখানি বলে দিই তোমাদের। তো এই 72 জন সদস্য নিয়ে জিনিসটা তৈরি হলো, আইএনসি গঠন করলেন। কে গঠন করলেন আইএনসি গঠন করলেন হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। কবে? 1885 এ। 72 জন সদস্যকে নিয়ে এবং ইন্টেলেকচুয়াল পার্সনদের নিয়ে এটা তৈরি করা হলো। তো এই আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটাকে আমরা বলে থাকি, তো এই কংগ্রেস কথাটা কেন দেয়া হলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কথাটা কেন দেয়া হলো? এর আগে তো আরো অনেক সোসাইটি হয়েছে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি হয়েছিল, ল্যান্ড হোল্ডার সোসাইটি হয়েছিল, অনেক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল এই আন্দোলনের জন্য। তো কংগ্রেস কথাটা কেন গঠন করা, কংগ্রেস কথাটা কেন ইউজ করা হলো? তো কংগ্রেস কথাটা অর্থটা কি আমাদের সবার আগে জানতে হবে। তো কংগ্রেস কথাটা অর্থ কি? একজোট হওয়া। ঠিক আছে, একজোটে একটা আন্দোলন করা। ঠিক আছে, তো এই একজোটে যখন একটা আন্দোলন আমি করব, তো তখন কি হবে, সেই আন্দোলনটা একটা বিশাল জায়গায় পৌঁছাবে, করা যাবে সেই বিশাল একটা আন্দোলন সেখানে। তো কংগ্রেস কথাটার অর্থটা তোমরা বুঝতে পারলে, কি বললাম, যে একজোট। এবং এই কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে কিন্তু নর্থ আমেরিকা থেকে। ঠিক আছে, এই নর্থ আমেরিকা থেকে কিন্তু এই কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে, যেটা ফুড এসআই প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল যে কংগ্রেস কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো এই নর্থ আমেরিকা থেকে কংগ্রেস কথাটা নেওয়া হলো। তো একজোটে আমরা একটা আন্দোলন করব। তো অ্যালান অক্টাভিয়ান হিউম কি করলেন? এই কংগ্রেসটা গঠন করলেন। গঠন করে কি হবে, এখানে কিছু লিডারকে নিয়ে এই কংগ্রেসটা গঠন করা হলো, 72 জন লিডারকে নিয়ে। তারা কি করবে? তারা এখানে সভা করবে, বিভিন্ন জায়গায় অধিবেশন করবে এবং ভারতবাসীর যে চাহিদা, সেই চাহিদাটা ব্রিটিশদের কাছে কিন্তু পৌঁছে দেবে। এবার সেই ব্রিটিশরা সেটা ভেবে চিন্তা ভাবনা করে দেখবে, সেটা মানবে কি মানবে না সেটা কিন্তু সম্পূর্ণ ইংরেজদের ওপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, কিন্তু এই সংগঠনটা
মানে তৈরি করা হলো এই কাজের জন্য, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা গঠন করা হলো এই কাজের জন্য। এবং এখানে একটুখানি বলে রাখি, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু আগের নাম মানে প্রিভিয়াস নেম কিন্তু ছিল কি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন এটা গঠন করা হয়েছিল 1884-এ। কে গঠন করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউমি এটা কিন্তু গঠন করেছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউমি এটা গঠন করেছিলেন 1884-এ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ওকে। তো তারপরে সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা দিলেন হচ্ছেন কে? দাদাভাই নওরোজি, ওকে, দাদাভাই নওরোজি এই নামটা দিলেন। তো এই অ্যালান অক্টাভিয়ান হিউম এই জিনিসটা তৈরি করলেন, এবং আমরা জানি এই 1885 সালে এই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের প্রথম অধিবেশন হলো বা প্রথম সভা হলো, ঠিক আছে। তো অ্যালান অক্টাভিয়ান হিউম এই জিনিসটা যখন তৈরি করলেন, তৈরি করার পরে আমরা এর পরে যখন অধিবেশনগুলো বা সভাগুলো পড়বো তখন দেখবো সেখানে নরমপন্থী নেতা এসেছেন, চরমপন্থী নেতা এসেছেন, তাদের কি ধ্যান ধারণা ছিল সেটা আমরা পরে বলবো। কিন্তু এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা গঠন করা হলো, এর ক্ষেত্রে কিন্তু দুটো থিওরি এখানে আমাদের পড়তে হবে, যেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, যে দুটো থিওরি আছে সেটা হচ্ছে, একটা আমরা সবাই জানি কি সেফটি ভালভ থিওরি, সেফটি ভালভ থিওরি, আর একটা কি থিওরি, আর একটা হচ্ছে ন্যাশনালিস্ট থিওরি। তো ন্যাশনালিস্ট থিওরিটা আমরা একটুখানি আগে বলে নিই। ন্যাশনালিস্ট থিওরিটা কিছুই নয়, ন্যাশনালিস্ট থিওরিটা বলছে এটা এমন একটা অর্গানাইজেশন তৈরি করা হবে যেখানে ব্যক্তিরা ভারতবর্ষের মানুষের দাবিগুলি আইএনসি থ্রু মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থ্রু ব্রিটিশদের কাছে বা ইংরেজদের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে। এবং এখানে একটুখানি বলে রাখি আমি তোমাদের যে প্রথম কিন্তু ব্রিটিশরা বা ইংরেজরা এই আইএনসি যে গঠন করা হয়েছিল সেই আইএনসি গঠনের ক্ষেত্রে কিন্তু সমর্থন করেছিল। তার দুটো কারণ ছিল, বেসিক্যালি তার দুটো কারণ ছিল, সেই দুটো কারণ আমি তোমাদের পরে বলছি, সেফটি ভালভ পড়াতেই বলবো আমি তোমাদের। তার দুটো কারণ হচ্ছে কি, দুটো কারণ হচ্ছে যে এক হচ্ছে কি এটা একজন ব্রিটিশ অফিসার দ্বারা তৈরি হয়েছিল, মানে এই অ্যালান অক্টাভিয়ান ছিলেন হচ্ছেন কে, অ্যালান অক্টাভিয়ান ছিলেন হচ্ছেন একজন ব্রিটিশ রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন। এবং দু নম্বর কি, ডাফরিন, ওকে, যে নামটা বারবার আমাদের আইএনসি পড়ার সময় উঠে আসবে সেটা হচ্ছে তৎকালীন ভাইসরয় ডাফরিন। কবে? 1884 থেকে 1888 পর্যন্ত কিন্তু ওনার সময়কালটা মনে রেখে দিও, ডাফরিনের সময়কালটা হচ্ছে ভাইসরয় ছিলেন তৎকালীন। তো ডাফরিন কি করলেন? ডাফরিন হচ্ছেন এই কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে চাইলেন। সেই জন্য কিন্তু কংগ্রেসকে প্রথম যখন সংগঠনটা তৈরি করা হলো, প্রথম কিন্তু ইংরেজরা এই সংগঠনটাকে সমর্থনও করেছিল। তো ডাফরিন কি করলেন? এই সেফটি ভালভ থিওরিটা নিয়ে এলেন, বা এই সেফটি ভালভ থিওরিটা মানে সেফটি ভালভ হিসেবে কিন্তু কংগ্রেসকে গঠন করতে মানে চাইলেন, সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তার কারণ হচ্ছে কি, এটাকে এখানে একটুখানি তোমাদের বলে রাখি, আমরা আমাদের বাড়িতে সবারই কিন্তু প্রেসার কুকার আছে, ঠিক আছে। তো প্রেসার কুকারে যখন মানে তাপে বসানো হয়, কোনো খাবার বসানো হয়, তাপ দেওয়া হলো, তাপ দেওয়া বা আগুন দেওয়া হলো, আগুন দেওয়ার পরে যখন গ্যাস জ্বলতে শুরু করলো, সেটা যখন খাবারটা প্রেসারটা হতে শুরু করলো, তো ওপরে যে ভাল্বটা থাকে সেই ভাল্বটা কিন্তু উঠে যায়, এবং উঠে যাওয়ার পরে কি হয়, প্রেসারটা কিন্তু তখন রিলিজ হয়ে যায়। তো এটা আমরা সবাই জানি, ঠিক আছে। প্রেসারটা গরম হতে প্রেসার কুকারে ভাল্বটা উঠে গেল, প্রেসারটা রিলিজ হয়ে গেল, তো ভাল্বটা আবার নিচে নেমে গেল। তো প্রেসারটা যখন রিলিজ হয়ে গেল, তো এটাকেই আমরা কিন্তু সেফটি ভাল্ব বলে থাকি, যেটা আমাদের প্রেসার কুকারে থাকে। এইবারে ধরে নাও যে এই সেফটি ভাল্বটা বা এই ভাল্বটা আমাদের প্রেসার কুকারে নেই বা খারাপ হয়ে গেছে, তখন কি হবে? এই খারাপ হয়ে গেলে প্রেসার কুকারে তুমি একটা খাবার বসিয়েছো, সেটা গরম হচ্ছে, আগুনে গরম হচ্ছে, গরম হতে কি হবে, যে এই সেফটি ভালভটা যদি না থাকে সেখানে, সেই ভালভটা যদি না থাকে সেটা বাস্ট করে যাবে। ইংরেজরা ঠিক এই জিনিসটাই ছিল। ইংরেজরা কি ছিল এখানে? ইংরেজটা হচ্ছে
তোমরা যেই আগুন দিচ্ছ সেফটি ভালভ মানে প্রেসার কুকারের মধ্যে, একটা প্রেসার কুকারে খাবার বসিয়েছো, সেই খাবারের মধ্যে আগুন দিচ্ছ, সেই আগুনটা জ্বালানোর ক্ষেত্রে কাজ করছে হচ্ছে ইংরেজরা। তো এই ইংরেজরা কাজ করছে কি, মানে কি ভারতবাসীদের শোষণ করছে। আগুন জ্বালাচ্ছে বলতে কি, তারা তো আর ওইভাবে আগুন জ্বালাচ্ছে না, তো তারা কি করছে, ভারতবাসীকে শোষণ করছে। তো এই শোষণ করার সময়, এই যে শোষণ করছে, তো এই প্রেসার কুকারটাকে ভারতবাসী ইন্ডিয়ানসরা ছিল আমাদের, তো ইন্ডিয়ানসরা কি হচ্ছে, শোষণ করতে 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 তারা বাস্ট করবে। আমাদের যদি সেফটি ভালভটা না থাকে কি হবে, প্রেসার কুকারটা বাস্ট করবে, তার ফলে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমাদের, আমরা যারা রান্না করছি তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো কি হলো, এই সেফটি ভালভটা যদি না থাকে, এই শোষণ করতে করতে একদিন তারা জানতো যে ভারতবাসী বাস্ট করবে, এবং সেই সময় কিন্তু তাদের হাতে আর মানে ইংরেজদের হাতে আর কিছু থাকবে না। তো ডাফরিন এখানে কি করলো, ডাফরিন এখানে কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ইউজ করে দিল। তো বুঝতে পারছো এখানটা ব্যাপারটা, মানে কিভাবে ট্রিকটা তারা মানে করেছিল, মানে কতটা চালাক তারা ছিল ইংরেজরা, যে এই সেফটি ভালভটা এখানে বসিয়ে দিল কংগ্রেসকে, এই সেফটি ভালভ হিসেবে কংগ্রেসকে বসিয়ে দিল। তার ফলে কি হলো, মানে কি হবে এখানে, যে এই আইএনসি মানে ইংরেজরা মানে এই যে সেফটি ভালভ এখানে যে বসানো হলো, এই সেফটি ভালভ বসানোর ফলে ভারতবাসী তারা শোষণ করছে, ভারতবাসী যে বাস্ট করবে তার যে পূর্বেকার ঘটনা বা কোথায় কি আন্দোলন করা হচ্ছে, সেই সমস্ত কিছু এই অধিবেশনের মধ্যে আলোচনা করা হবে। সেই অধিবেশনে আলোচনায় যে প্রেসিডেন্ট থাকবেন, সেই প্রেসিডেন্ট সেটা কি করবে, ব্রিটিশ সরকারকে গিয়ে বা যে সেই তৎকালীন ভাইসরয়কে গিয়ে, যে থাকবে তাকে গিয়ে ইংরেজদের বলে দেবে। তো ইংরেজদের বলে দেওয়ার ফলে কি হবে, তখন তারা সেই জিনিসটা মানে যেখানে আন্দোলনটা হবে সেখানে দমন করার জন্য তৎপর হয়ে যাবে এবং আগে থেকে প্রিপারেশন নিতে থাকবে। মোট কথা হচ্ছে সেটা, ঠিক আছে। মানে হচ্ছে এই আগুন জ্বালানোর কাজটা তারা করতে লাগলো। আগুন জ্বালানোর কাজের পরে ডাফরিন সেখানে প্রেসার কুকারের ওপরে একটা সেফটি ভালভ বসিয়ে দিল। সেই সেফটি ভালভটা কি, সেফটি ভালভটাই হচ্ছে কংগ্রেস। তো কংগ্রেসের মাধ্যমে তারা সমস্ত কিছু জেনে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু এইখানে একটা কথা হচ্ছে, এই ডাফরিন কিন্তু চাইলে এটাকে সাপ্রেসড করতে পারতো, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন গঠন করা হয়েছিল তখন কিন্তু সাপ্রেসড করতে পারলো। একটা কারণ আমি তোমাদের বললাম যে অ্যালান অক্টাভিয়ান হিউম হচ্ছেন, যিনি একজন ব্রিটিশ রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন। তো সেটার জন্য হচ্ছে উনি এই জিনিসটা করা মানে গেল না। এবং 2 নম্বর কি, এই সেফটি ভালভ থিওরিটা, ঠিক আছে। তো ব্রিটিশরা শোষণ করবে আর ভারতীয়রা যদি মানে সেফটি ভালভ না থাকে, তাহলে এমন আন্দোলন করবে, তা দমন করার ক্ষমতা কিন্তু ব্রিটিশদের হাতে আর থাকবে না। তাই এমন একটা অর্গানাইজেশন থাকবে যা ভারতীয়দের দাবি দেওয়া, মানসিকতা সবকিছু তারা জানতে পারবে এই আইএনসির মাধ্যমে। সব ইনফরমেশন কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে জানতে পারবে, যাতে তারা আগে থেকে দমন করতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে এই যে আইএনসির ব্যাপার স্যাপার এই জিনিসটা হলো, সেই জন্য ইংরেজরা প্রথম কংগ্রেসকে সাপোর্টও করলো। এবং আমরা দেখব কংগ্রেসের যে প্রথম দিকের অধিবেশন আছে, 2 জন ইংরেজ প্রেসিডেন্টও ছিলেন সেখানে, ঠিক আছে। আমরা দেখতে পাবো একজন মুসলিম প্রেসিডেন্টও ছিলেন, আমরা দেখতে পাবো। এবং প্রথম অধিবেশনে ডব্লিউ.সি. ব্যানার্জি যেটা বসেছিলেন প্রেসিডেন্টশিপে, সেইটাও ছিল, সেটা আমরা দেখতে পাবো। তো প্রথম দিকে আমরা দেখতে পারবো মানে 1905 অবধি আমরা দেখতে পাবো বেশ কিছু নরমপন্থী দলনেতা কিন্তু এখানে বসেছিলেন, এবং তারা চাইতেন কি, যে হ্যাঁ আমরা এখানে আলোচনা করছি, ভারতীয়দের এই দাবি দেওয়া আছে, আমরা এটা ব্রিটিশ সরকারকে বলে দিচ্ছি, তারা বিবেচনা করে তারা তাদের মতো কাজ করবে। কি আমরা তাদের আবেদন করব, আমরা তাদের মানে নিবেদন করব যে দয়া করে এই কাজটা একটুখানি করে দিন। তো তাদের মানসিকতা কিন্তু এরকমই ছিল, মানে নরমপন্থী দলের মানসিকতা। ঠিক 1905 সালের পর থেকে আমরা দেখব কি, যে 1905 সালের পরে যেই বঙ্গভঙ্গ আন্দোলনটা শুরু হলো, এবং লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ আন্দোলনটা করতে শুরু করলেন, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকেই চরমপন্থী দলনেতারা কি বললেন, যে শোষণ কিন্তু আরো মারাত্মকভাবে বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। বঙ্গভঙ্গ থেকেই কিন্তু মানে ভারতীয় জাতিভেদের একটা মানে ভাগ করে দেওয়া, জাতিদের একটা ভাগের কিন্তু ব্যবস্থা চলে এসছে। বঙ্গভঙ্গ মানেটাই তো তাই, যে বঙ্গকে ভঙ্গ করে দিচ্ছে, মানে ডিভাইড করে দিচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু ব্রিটিশরা করতে শুরু করে দিয়েছে। তো ওদের আর কি হবে,
এই আবেদন নিবেদনের মাধ্যমে কিন্তু আর কোনো কাজ হবে না। কি করতে হবে? ডিরেক্ট আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে আমাদের যা করা করতে হবে, মানে শক্ত হাতে জিনিসটাকে ধরতে হবে, ওই নরম হাতে জিনিস ধরে আর কিছু হবে না। তো সেই সময় থেকে কিন্তু চরমপন্থীর একটা দল এলো কংগ্রেসে, এবং কংগ্রেসের মধ্যে একটা স্প্লিট তৈরি হলো, যে নরমপন্থীরা এই জিনিসটা চাইছে, চরমপন্থীরা এই জিনিসটা চাইছে, যেটা আমরা জানি 1907 সালে সুরাট স্প্লিট হয়েছিল, সুরাটে হয়েছিল যেটা। হ্যাঁ, রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট সম্ভবত। তো 1907 সালে সুরাট স্প্লিট হলো, এবং এই সুরাট স্প্লিটটা কিন্তু ভীষণভাবে কিন্তু ব্রিটিশ সরকার বা ইংরেজরা কিন্তু গ্র্যাব করে নিয়েছিল। কারণ কি, একটা সংগঠন, সেখানের মধ্যে যদি নিজেদের দলনেতাদের মধ্যেই যদি ঝামেলা বেঁধে যায়, ঠিক আছে, বাইরে যে শত্রুপক্ষ আছে সে তো সেই সুযোগের অপেক্ষাটাই থাকবে। তো সেই সুযোগের অপেক্ষাটাও কিন্তু ব্রিটিশ সরকার ছিল। তো সেটা আমি যখন তোমাদের বলবো, মানে কংগ্রেসের যে অধিবেশনগুলো বলবো তখনও বলবো, এবং মডারেট এক্সট্রিমিস্ট লিডার সম্পর্কে যখন বলবো তখনও সেই জিনিসটা বলবো। আপাতত এখানে এইটুকুই জেনে রাখো। তো আইএনসিটা কেন গঠন করা হলো তোমরা তাহলে বুঝতে পারলে। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি আমি, সেক্রেটারি এবং ফাউন্ডেশন, দুটো ফাউন্ডারের মধ্যে কিন্তু, বা সেক্রেটারি ফাউন্ডার বলো বা প্রেসিডেন্টের মধ্যে বলো, কিন্তু একটা পার্থক্য আছে। তো অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু ফাউন্ডার ছিলেন, ঠিক আছে, অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু ফাউন্ডার ছিলেন। তো ফাউন্ডার ছিলেন, ফাউন্ডার প্রেসিডেন্ট, মানে ফাউন্ডার প্লাস হচ্ছে কি সেক্রেটারি, ফাউন্ডার প্লাস সেক্রেটারি ছিলেন। তো আর ডব্লিউসি ব্যানার্জি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। তো ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি হচ্ছেন ডব্লিউসি ব্যানার্জি। ওকে, এটা কিন্তু ভুলিয়ে যায় ভীষণভাবে, এবং কোশ্চেনটা পরীক্ষায় দিলে কিন্তু অনেকেই ভুল করে আসে, যে অনেকেই কিন্তু ভুল করে আসে যে ফাউন্ডার সেক্রেটারি কে এবং প্রেসিডেন্ট কে। তো ফার্স্ট যদি প্রেসিডেন্ট বলে তাহলে কিন্তু ডব্লিউসি ব্যানার্জি হবে ফার্স্ট প্রেসিডেন্ট, এবং ফাউন্ডার সেক্রেটারি যদি বলে থাকে তাহলে কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউম এটা হবে। এবং এই অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কবে থেকে কত অবধি ছিল? 1885 সাল থেকে 1906 সাল অবধি কিন্তু উনি ছিলেন হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম, আইএনসির কিন্তু জেনারেল সেক্রেটারি ছিল। এখানে আর একটা থিওরিও আসবে, যেটা তোমাদের মনে হয়তো এতক্ষণে চলে এসেছে, যেটা আমি এখনো পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক মাইনরিটি। এই কংগ্রেস যখন গঠন করা হয়েছিল অনেকে অনেক কিছু রিমার্ক করেছিল, সেই রিমার্কগুলো আমি আজকে তোমাদের বলবো না, সেই রিমার্কগুলো বলবো হচ্ছে নেক্সট দিনের ক্লাসে, অধিবেশনগুলো যখন আলোচনা করব তারপরে, যে কে কোন রিমার্ক করেছিল, এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে যেহেতু ডাফরিন কথাটা আমি তুলেছি, তো ডাফরিনের সঙ্গে যে রিমার্কটা জড়িয়ে আছে সেটা আমি একটু তোমাদের বলে দিই, যেটা আমরা সবাই জানি যে লর্ড ডাফরিন 1887 সালে কংগ্রেসকে কিন্তু মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন। তার কারণটা একটু বলে দিই তোমাদের। তার কারণ হচ্ছে কি, কংগ্রেস মানে উনি মাইক্রোস্কোপিক মাইনরিটি বলতে চেয়েছেন, অ্যাকচুয়ালি কংগ্রেস হচ্ছে একটা ক্ষুদ্র সংগঠন, কিন্তু কংগ্রেস এই ক্ষুদ্র সংগঠনের মাধ্যমে কি করছিল, সারা ভারতবাসীর মধ্যে কিন্তু স্বাধীনতার যে আগুনটা সেটা জ্বালানোর চেষ্টা করছিল। তার আগে, কংগ্রেস গঠনের আগে ভারতবাসীরা কোথায় কি আন্দোলন হচ্ছে, মানে যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা কিন্তু জানতো না কোথায় কি আন্দোলন হচ্ছে বা আমাদের স্বাধীনতা দরকার আছে, তারা ইংরেজদের শোষণটাকে মুখ বুজেই মেনে নিচ্ছিল। কংগ্রেস গঠন হওয়ার পরে সেখানকার লিডাররা কি করলো, সংবাদপত্র বা রিফ্লেক্টের মাধ্যমে এই সারা ভারতবাসীর মধ্যে এই সংবাদটা পৌঁছে দিতে শুরু করলো, কি যে কোথায় কংগ্রেসের সভা আছে, কোথায় অধিবেশন আছে, কি কি রেজলিউশনস নেওয়া হচ্ছে, সবকিছু সাধারণ মানুষের মধ্যে কিন্তু পৌঁছাতে শুরু করে দিল। যেই এটা পৌঁছাতে শুরু করে দিল, সেই জন্য কি হলো, ভারতবাসীর মধ্যে একটা মানে স্বাধীনতার একটা স্পৃহা বলো, একটা আগুন বলো জ্বলতে লাগলো। যেমন আমাদের এখানে হয়ে থাকে, আমরা যখন নিউজ চ্যানেলে নিউজ দেখি তখন দেখি যে কোনো একজন নেতা অমুক জায়গায় সভা করবেন, তো আমরা সাধারণ জনগণরা কি করি, ওখানে চলে যাই, ওখানে সমবেত হয়ে ওনারা যা ভাষণ দেন আমরা শুনি, ঠিক আছে। তো ভাষণ দেওয়ার পরে আমাদের একটা জোশ আসে যে না, এইভাবে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেইটাই হয়েছিল। তো সেই সংবাদপত্র বা রিফ্লেক্টের মাধ্যমে কিন্তু এই অধিবেশন কোথায় কি হচ্ছে বা কোথায় সভা হচ্ছে সেটা কিন্তু তারা পৌঁছাতে লাগলো। এবং সেই হিসেবেই কিন্তু ডাফরিন এই মন্তব্যটা করলেন যে
এটি মানে কংগ্রেস হচ্ছে এতটাই ক্ষুদ্র একটা সংগঠন যে সারা ভারতবাসীর কাছে কিন্তু সেটা পৌঁছাতে পারবে না। তো মাইক্রোস্কোপিক মাইনরিটি কিন্তু ডাফরিন করেছিলেন, এটা একটু মনে রেখে দিও। আর এখানে আরেকটা কথা আমি তোমাদের একটুখানি বলে দিই, সেটা হচ্ছে কি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করার আগে, বা যেটার আগে নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, এটা গঠন করার আগে কিন্তু মানে আস্তে আস্তে যে এইটা একটা দলনেতাদের নিয়ে বা একটা ইন্টেলেকচুয়াল পার্সনদের নিয়ে এটা গঠন করা হবে, সেটার কিন্তু একটা দল তৈরি করা, এটার আস্তে আস্তে তৈরি হতে শুরু করে দিয়েছিল হচ্ছে 1883 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা এস.এন. ব্যানার্জি করেছিলেন। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1883 কে করেছিলেন? এস.এন. ব্যানার্জি। এস.এন. ব্যানার্জি, ঠিক আছে? তো এস.এন. ব্যানার্জি এই কনফারেন্সটা, এস.এন. ব্যানার্জি আনন্দমোহন বসু দুজনেই ছিলেন। 1883 সালে এই একটা কনফারেন্স উনি তৈরি করেছিলেন, তারপরেই কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ইউনিয়নটা তৈরি করা হলো। অ্যালান অক্টাভিয়ান হিউম এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতবাদ দিয়েছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কেন গঠন করা হলো, অনেক কিছু বলা আছে এর মধ্যে, ঠিক আছে? তো জীবন মুখোপাধ্যায়, যারা পড়াশোনা করো, জীবন মুখোপাধ্যায় বইটা খুললে দেখতে পাবে অনেক ঐতিহাসিক অনেক কিছু বলেছেন। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা বা থিওরিটা শোনা যায় বা পড়া যায়, আমি যেটুকু পড়েছি সেইটুকুই আমি তোমাদের বললাম যে আইএনসিটা কেন গঠন করা হলো, কে গঠন করলো। তো এইখানে যে জিনিসগুলো আমি তোমাদের বললাম, এখান থেকে কিন্তু তোমাদের অর্ধেক পড়া কিন্তু হয়ে গেল। এই আইএনসি থেকে অর্ধেক পড়া কিন্তু তোমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। যদি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু অর্ধেক পড়া হয়ে গেছে। আর বাদবাকি অর্ধেকটা কি আছে? বাদবাকি অর্ধেকটা হচ্ছে ওই অধিবেশনগুলো পড়তে হবে, কারণ ওখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো দেখো আমি এখানে একটু ওয়ান লাইনার টাইপের তোমাদের দিয়ে দিচ্ছি। এই ওয়ান লাইনার যে কথাগুলো এখানে লিখেছি আমি তোমাদের, সেই কথাগুলোতে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসবে। প্রত্যেকটা লাইন থেকে যখন কোশ্চেনটা আসবে পরীক্ষা হলে, তখন তোমরা বুঝতে পারবে, বা যারা জানো প্রিভিয়াস ইয়ার পড়েছো তারা কিন্তু বুঝতে পারবে। কি, দ্য ফার্স্ট মিটিং ওয়াজ অর্গানাইজড বাই অ্যালান অক্টাভিয়ান হিউম। আবারও বলছি, অর্গানাইজড করেছিলেন হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, 1885 সালে। কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে, রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউম ইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললে কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলতে হবে। ইট ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইস রয়্যালটি অফ লর্ড ডাফরিন। তোমাদের বলেই দিলাম 1884 সাল থেকে 1888 সাল অবধি। দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ফার্স্ট ইউজড বাই দাদাভাই নৌরোজি, বললাম তোমাদের। INC was formed 20th December 1885. Political guru of Alan Octavian Hume ke M.G. Ranade. Lala Rajput Rai used the safety valve theory in Young India. ওনার ইয়ং ইন্ডিয়া বুকে সেফটি ভালভ থিওরিটা উনি বলেছিলেন 1916 সালে, এবং এটাও উনি বলেছিলেন যে এই যে সেফটি ভালভ থিওরিটা সেটা কিন্তু লর্ড ডাফরিনের ব্রেন থেকেই বেরিয়েছে। লর্ড ডাফরিনের ব্রেন থেকে কিন্তু সেফটি ভালভ থিওরিটা বেরিয়েছে। এবং সেফটি ভালভ থিওরিটা কি আমি তোমাদের কিন্তু বললাম, আশা করি বুঝতে পেরেছো। বায়োগ্রাফার অফ হিউম কে? উইলিয়াম ওয়েডারবার্ন। জার্নাল রিলেটেড টু আইএনসি হচ্ছে ইন্ডিয়া, পাবলিশড বাই উইলিয়াম ডিগবে ইন 1889 বোম্বে। কংগ্রেসের ফার্স্ট টাইম ডিভাইড হয়েছিল সুরাট সেশনে 1907-এ। আমরা ডিটেলসে নেক্সট দিন পড়বো এটা সম্পর্কে। এবং রিইউনাইটেড হয় লখনৌ সেশন, আমরা জানি 1916-তে, যেখানে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন অম্বিকাচরণ মজুমদার। এবং সেকেন্ড টাইম ডিভাইড হয় হচ্ছে 1918 সালে এস.এন. ব্যানার্জি যখন রিজাইন করে যায় তখন। তো এটা হচ্ছে একটা ওয়ান লাইনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে, এবং প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারেও এসেছে এবং পরবর্তীকালেও কিন্তু আসবে, ঠিক আছে?
তো এটা হচ্ছে মোটামুটি আমি তোমাদের একটা ধারণা দিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে। এরপরে আমি তোমাদের জন্য 15টা কোশ্চেন রেখেছি। সেই 15টা কোশ্চেন রেখেছি, তোমরা এখন বলতে পারো যে চ্যাপ্টারটাই তো শেষ হলো না, 15টা কোশ্চেন কি করব। তো 15টা কোশ্চেন হচ্ছে তাদের জন্য যে যারা এইটা অলরেডি এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছে অনেকবার, তো তাদের জন্য এই 15টা কোশ্চেন আছে। তো তোমরা চেষ্টা করো 15টা কোশ্চেন একটু অ্যান্সার দেওয়ার, সব বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারে এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভবিষ্যতেও কিন্তু WBCS এ আসবে এরকম কোশ্চেন প্রিলিমিনারিতে। ঠিক আছে, চলো তাহলে এই কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। ফার্স্ট কোশ্চেন কি, ওয়েন ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেট আপ? আমরা সবাই জানি কখন সেট আপ হলো, একটু আগেই আমরা এতক্ষণ ধরে মানে বকবকি করলাম এটা নিয়ে বেসিক্যালি। তো চারটে অপশন কি আছে, 1885, 1884, 1887, 1888। তো কি হবে এটার অ্যান্সার? এটা অ্যান্সার হবে 1885। 2 নম্বর কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস? প্রথম ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার মানে তাড়াহুড়োতে, পরীক্ষার হলে তাড়াহুড়োতে কিন্তু করে দিয়ে আসবে কি, অ্যানি বেসান্ত। ঠিক আছে, কিন্তু এটা কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কি হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কিন্তু সরোজিনী নাইডু। কারণ ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট বলেছেন, মানে ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন প্রথম কংগ্রেসে, সেটা হবে সরোজিনী নাইডু। কিন্তু যদি এখানে বলতো ইন্ডিয়ান কথাটাই উড়িয়ে দিত, ধরো ইন্ডিয়ান কথাটাই নেই এখানে, তো ইন্ডিয়ান কথাটা যখন থাকবে না এখানে, তো ইন্ডিয়ান কথাটা যখন চলে যাবে তখন সেখানে কি হবে, এটা ইন্ডিয়ান কথাটাই নেই এখানে, তখন সেটা হবে কিন্তু অ্যানি বেসান্ত, এখানে এন হবে একটা, তো অ্যানি বেসান্ত কিন্তু তখন এটার অ্যান্সার হবে। বোঝা গেল জিনিসটা? চলো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট কনফারেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড অ্যাট? কোথায় হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রথম সভাটা? তো আমরা সবাই জানি এটার অ্যান্সার কি হবে। চারটে অপশন একটু দেখে নিই আমরা, মুম্বাই, এলাহাবাদ, লাহোর, কলকাতা। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে মুম্বাই বা বোম্বে। ওকে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, নামটা মনে রেখে দিও, কোশ্চেনটা দেয়। 4 নম্বর কি আছে কোশ্চেন, দ্য আইএনসি ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য ভাইস রয়্যালটি অফ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এতক্ষণ ধরে বললামই আমি এই ভাইস রয়কে নিয়ে অনেক কিছুই তোমাদের। তো চারটে অপশন কি আছে, লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড এলগিন টু। তো সঠিক অ্যান্সার এটা কি হবে? সঠিক অ্যান্সার হবে লর্ড ডাফরিন। ওকে, চল 5 নম্বর কি, when was the session of Indian National Congress held in the village of Faizpur for the first time? ফৈজপুরে প্রথম ভিলেজ, এই কোশ্চেনটা দেয় যে প্রথম ভিলেজে কোন ভিলেজে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়েছিল। ঠিক আছে, একবারই হয়েছিল ভিলেজে, গ্রামে, সেটা হচ্ছে কোথায়, ফেইজপুরে। কবে হয়েছিল সেটা চারটে অপশন এখানে দেওয়া আছে, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, পারলে কমেন্ট সেকশনেও অ্যান্সার দিতে পারো, অসুবিধা নেই। 1932, 1933, 1936 না 1935? তো সঠিক অ্যান্সার এটা কি হবে, 1936। এবং এর প্রেসিডেন্ট কে ছিল সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট? যদি তোমরা জানো তাহলে একটুখানি কমেন্টে আমাকে জানাতে পারো, কষ্ট করে লিখে জানিও। 6 নম্বর কোশ্চেন কি বলছে, জওহরলাল নেহরু বিকেম দ্য প্রেসিডেন্ট ফর হাউ মেনি টাইমস ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? জওহরলাল নেহরু কতবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রেসিডেন্ট হয়েছেন? তো চারটে অপশন এখানে কি কি আছে, ওয়ান্স, থ্রিস মানে একবার, তিনবার, দুবার না চারবার? কি হবে এটার অ্যান্সার? জওহরলাল নেহরু হয়েছিলেন কিন্তু তিনবার, মোট তিনবার উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টশিপের পদে ছিলেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে, হু ওয়াজ নট আ সাপোর্টার অফ সেফটি ভালভ থিওরি? কে সেফটি ভালভ থিওরি সাপোর্টার ছিলেন না? চারটে অপশন একটুখানি দেখে নিই আমরা, ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আরপি দত্ত, বিপিন চন্দ্র, উইলিয়াম ওয়েডারবার্ন অ্যান্ড লালা রাজপথ রায়। তো সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে বিপিন চন্দ্র বা বিপান চন্দ্র। হু ওয়াজ দ্য লাস্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দুজন, আমি একটু আগেই তোমাদের বললাম যে দুজন ইংলিশ প্রেসিডেন্টও কিন্তু প্রথম দিকে কংগ্রেসের প্রথম অধিবেশনে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। তো সেই দুজনের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কে ফার্স্ট ছিল এবং কে লাস্ট ছিল। তো চারটে অপশন একটু দেখে নিই কি কি আছে, জর্জ ইউল, অ্যালান অক্টাভিয়ান হিউম, উইলিয়াম ওয়েডারবার্ন না নান? তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, এবং ফার্স্ট প্রেসিডেন্ট
মানে ইংলিশ প্রেসিডেন্ট ফার্স্ট ছিলেন হচ্ছেন জর্জ ইউল। 9 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য সেকেন্ড সেশন অফ আইএনসি ওয়াজ প্রিসাইডেড ওভার বাই, সেকেন্ড সেশন অফ আইএনসি এর কে প্রিসাইড ওভার করেছিলেন, কে সভাপতিত্ব করেছিলেন সেখানে, ঠিক আছে। তো চারটে অপশন কি কি আছে একটু দেখে নিই আমরা, ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, এস.এন. ব্যানার্জি, বদরুদ্দিন তায়েবজি। কি হবে এটার অ্যান্সার, দাদাভাই নৌরোজি। ফার্স্ট সেশনে ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, এবং সেকেন্ড সেশনে ছিলেন দাদাভাই নৌরোজি, যেটা 1886 হয়েছিল। ওকে, চল 10 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য হরিপুরা সেশন অফ আইএনসি 1938 ওয়াজ প্রিসাইডেড ওভার বাই, হরিপুরা সেশন অফ কংগ্রেসে কে প্রিসাইড ওভার করেছিল, মানে কে সভাপতিত্ব করেছিল। আমরা সবাই জানি ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম, এবং পরবর্তী ক্ষেত্রে এনাকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার। তো 1938 সালে কি হবে এটার অ্যান্সার, চারটে অপশন একটু দেখে নিই আমরা, এস.এন. ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, মতিলাল নেহেরু, না সুভাষচন্দ্র বসু। যারা জানো অলরেডি বুঝে গেছো কি হবে অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। দ্য ফাউন্ডার অফ আইএনসি ওয়াজ যিনি ফাউন্ডার ছিলেন আইএনসি তিনি কি মানে কি ছিলেন, ওনার প্রফেশন কি ছিল। তো কি আছে চারটে অপশন একটু দেখে নিই, সিভিল সার্ভেন্ট, সায়েন্টিস্ট, সোশ্যাল ওয়ার্কার, না নার্স। তো কি হবে এটার অ্যান্সার, অবশ্যই সিভিল সার্ভেন্ট হবে, ঠিক আছে। অ্যালান অক্টাভিয়ান হিউম একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং উনি কিন্তু পলিটিক্যালি ভীষণ অ্যাক্টিভ থাকতেন, উনি রিটায়ার করে গেছিলেন ঠিকই, কিন্তু ভীষণ পলিটিক্যালি কিন্তু অ্যাক্টিভ ছিলেন, সেই জন্যই এরকম একটা অর্গানাইজেশনের কথা ওনার মাথায় আসে। চল 12 নম্বর কোশ্চেন কি বলছে, হু বিকেম দ্য প্রেসিডেন্ট আফটার দ্য রেজিগনেশন অফ এস.সি. বোস ফ্রম দ্য প্রেসিডেন্টশিপ অফ কংগ্রেস, ঠিক আছে। কে প্রেসিডেন্ট হয়েছিলেন, এস.সি. বোস রিজাইন যখন দিল, সেই রিজাইন দেওয়ার পরে কে প্রেসিডেন্ট হয়েছিল, কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আমাদের দিয়েছে। চারটে অপশন কি কি আছে, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, জে.বি. কৃপালিনী, না নান। কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ওকে, চল 13 নম্বর কোশ্চেন কি বলছে, হু সেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টস অনলি আ মাইক্রোস্কোপিক মাইনরিটিস, কে এইটা বলেছিলেন। একটু আগে আমি তোমাদের বললাম চারটে অপশন কি কি আছে একটু দেখে নিই আমরা, দাদাভাই নৌরোজি, মতিলাল নেহেরু, অ্যালান অক্টাভিয়ান হিউম, না লর্ড ডাফরি। কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে লর্ড ডাফরি। 14 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্সের সময়, আমাদের স্বাধীনতার সময় আইএনসি প্রেসিডেন্ট কে ছিলেন। তো চারটে অপশন কি কি আছে, মহাত্মা গান্ধী, জে.এল. নেহেরু, জে.বি. কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যারা আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা পড়েছি, অধিবেশনগুলো জানি, তারা এই কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই দেখতে পাবে, এবং কোশ্চেনটা পড়ার সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। কি হবে, জে.বি. কৃপালিনী। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর কি, অন হুইচ সেশন ওয়াজ জনগণ মন ফার্স্ট সাং, কোন সেশনে জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল। চারটে সেশনস এখানে দেওয়া হয়েছে, চারটে সেশনসের একটু অপশনসটা আমি একটু বলে দিই তোমাদের, 1896 সেশন অফ আইএনসি, 1905 সেশন অফ আইএনসি, 1911 সেশন অফ আইএনসি, 1919 সেশন অফ আইএনসি। কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে 1911 সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়েছিল, সেই সেশনে কিন্তু জনগণ মন ফার্স্ট গাওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল আইএনসির যে পটভূমিতে তৈরি হয়েছিল, আইএনসিটা কি কারণে তৈরি হয়েছিল, আইএনসি তৈরি হওয়ার আগে কোন কোন সংগঠন তৈরি হয়েছিল, ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল প্রি কংগ্রেস। তো সেইগুলো আমি এখানে আলোচনা করলাম, যে দুটো চার্ট আমি তোমাদের দিয়েছি, সেই দুটো চার্ট কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে, ওখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, এবং এই 15টা কোশ্চেনের যে ইম্পর্টেন্স আছে সেটা যখন এই 15টা কোশ্চেন থেকে তোমরা কোশ্চেন পাবে পরীক্ষায় তখন বুঝতে পারবে, ঠিক আছে। এবং এর পার্ট 2তেও কিন্তু আমি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, ওই অধিবেশন বলবো পার্ট 2তে কোথায় কোথায় কি সভাপতিত্ব করেছিলেন, এবং কোন কোন সালগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে, আইএনসি সেশন কোন কোন আমাদের পড়তে হবে। তো সেটা আমি তোমাদের বলে দেবো ইম্পর্টেন্ট কোনগুলো, কারণ ওখান থেকে যেখান থেকে বেশিরভাগ কোশ্চেন দেয় সেইগুলোই আমি তোমাদের বলবো, এবং এই আইএনসি সম্পর্কে অনেকে অনেক কিছু রিমার্ক করেছিলেন, সেই রিমার্কগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেবো, এবং কোশ্চেন অ্যান্সার তো থাকবেই, ঠিক আছে। তো সেকেন্ড পার্টে ওটা করব, আজকে ফার্স্ট পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আইএনসি কেন গঠন করা হলো,
আমি যদি এই জিনিসটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আজকে পড়ার সেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও একটু কমেন্ট সেকশনে কষ্ট করে। লাইক করো, শেয়ার করো, টপার্স গ্রুপকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, কারণ এই যে পিডিএফগুলো আছে শুধুমাত্র হিস্ট্রি নয়, আমি হিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই পড়াই। এই দুটোর পিডিএফ কিন্তু পুরো ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে ওই আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো সুতরাং ওখানে একটুখানি জয়েন করো, ঠিক আছে? তো চলো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, ঠিক আছে? এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। টাটা।